কে তাকে আসলে মারছে সেটা জানি না, এবং আমি সেটা উন্মোচিত হতে বলছি। কিন্তু আমি নেহারি খেতে খেতে কেন এটা বললাম, সেই জন্য হচ্ছে এটা দোষ হয়ে গেছে। আসিফ সে যখন ক্রীড়ামন্ত্রী ছিল তখনই এটা তছনছ করে দিয়ে গেছে, মানে ধ্বংস করে দিয়ে গেছে বিসিবিকে। এই মুহূর্তে হামের একটা খুব বাজে অবস্থা। তেল নিয়ে আমরা কিন্তু অনেক সংকটে, লম্বা তেলের লাইন। তো সংসদে আমার মনে হয় যে প্রধান বিরোধী দলের তারা তো সবসময় প্রশ্ন করবে। প্রধান বিরোধী দল তখন জামাত, তাদের প্রশ্ন করাই তো তাদের কাজ হুম। প্রধানত। তো আমরা কিন্তু দেখছি না যে তারা এটা নিয়ে কোনো রেইজ আছে, বরং গণভোট বা এই মানে সংবিধান সংস্কার বা সংবিধান ফেলে দেওয়া, নতুন করে করা, এটা নিয়ে তারা সোচ্চার। তো এটা মানে কেমন হয়ে গেল না যে এই মুহূর্তে জনগণের জন্য যেটা দরকার। ওরা তো জনগণের ইয়ে নিয়ে ভাবে না, ওরা তো নিজেদের স্বার্থ ভাবছে। নিজেদের স্বার্থ কীভাবে ভাবছে, ওরা যে এখন সংবিধান সংস্কারের কথা বলতেছে, এগুলো কী জন্য জানেন না আপনি? এটা পাবলিকরে বলে না। ওরা হচ্ছে বিএনপি চাচ্ছে যে যত সংসদে যে আগে নারীর আসন যেভাবে বন্টন হতো, যে সংসদে আপনি যতটা সদস্য পেয়েছেন তার ভিত্তিতে একটা কোটা আপনাকে ইয়ে দেবে, আপনার সদস্য পাবেন, আপনি নারী কোটা পাবেন। এখন আবার উচ্চকক্ষ করার কথা বলছে, উচ্চকক্ষে আপনি প্রতিনিধিত্ব পাবেন। হ্যাঁ, সংখ্যানুপাত যেটা বলা হচ্ছে, এই সংখ্যানুপাত কি আপনি যত সিট জিতেছেন তার ভিত্তিতে হবে, না আপনি যত ভোট পেয়েছেন তার ভিত্তিতে হবে? জামাত চাচ্ছে যে এটা ভোটের ভিত্তিতে হোক, আর বিএনপি চাচ্ছে যে সেটা যত সিটের ভিত্তিতে হোক। সিটের ভিত্তিতে হোক। এটাই হচ্ছে আসল দ্বন্দ্ব, বাকিটা হচ্ছে যে বাকওয়াজ, বলে পাবলিককে দেখানো যে আমরা এটার প্রতিবাদ করছি। আর ওরা বলছে যে দেখো একটা শক্তিশালী আমাদের বিরোধী দল আছে, এটা দেখানো, এছাড়া অন্য কিছুই না। বাকিগুলো হচ্ছে যে ওই আসল খেলাটা ওরা কেউ বলছে না। না, কিন্তু সরকারের এবং আপনি যেটা রাইটলি পয়েন্ট আউট করেছেন যে এরা জনগণের যে দুর্ভোগ সেগুলো নিয়ে কথা বলছে না। আমি কোনো কথা শুনিনি কিন্তু নাই, কারো কাছ ওদের থেকে। কোনো এগুলো নাই। এগুলো, এবং যে সমস্ত লোকগুলো পার্লামেন্টে গিয়েছে এদের কয়জনের মাথার মধ্যে এটা আছে আমি জানি না। এরা এরা কতটা স্বাধীন, সংসদের ৭০ অনুচ্ছেদ তুলে দিতে বলছে। ৭০ অনুচ্ছেদ তুলে দিলেও ওরা কি, যে পরাধীন মেন্টালিটি ওদের, যে দলীয় আনুগত্য, দালালি, দলান্ধ, এই যে স্বভাব, সেটা থেকে ওনারা কতটুকু বের হতে পারবে এটাও কিন্তু সন্দেহ আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা দেখা যায়, মানে আমরা দেখি যে এখানে বলা হয়ে যায় যে আসলে সংসদে তর্ক করার মতো যে মানুষ, যেমন সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যেভাবে তর্ক করে, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে এই মুহূর্তে তারেক রহমান সাহেব উনি যেভাবে কথা বলেন, বা আরও যে বিএনপির যে পার্লামেন্টারিয়ানরা আছে কথা বলে, পার্থ, আন্দালিব রহমান পার্থ, তার এগেনস্টে বিরোধী দলের কথা বলার যুক্তিহীনভাবে কথা নাকি বলা হচ্ছে বেশি। তারা নাকি যুক্তিপূর্ণভাবে কোনো কথাই প্লেস করতে পারছে না। যদি না পারে তারা মানে তাদের কথার তারা কথা বলতে পারছে না। এই মানে তারা আসলে কী করতে পারে? তারা কেন এই এত দুর্বল একটা বিরোধী দল হলে বা পার্লামেন্টারিয়ান যদি না হয়, আগে যেমন বিএনপি আওয়ামী লীগ ২ পার্টিতে থাকতো, আমরা দেখতাম যে সংসদে তো মানে মারামারি হতো, কিন্তু যুক্তি দিয়ে হতো কিন্তু। এখন সেই মারামারিটা কিন্তু যুক্তিপূর্ণ হচ্ছে না। না, এখন এখানে দুর্বল লোক হয়ে গেছে। জামাত তো আসলে এত লোকের এত শক্তিশালী একটা পার্টি না, তারা তো বিরোধী দল হওয়ার শক্তি তাদের কখনো ছিল না। এখন তারা মানে ঝড়ে বকমরে অবস্থায়, যখন আওয়ামী লীগ নাই তারা বিরোধী দল হয়ে গেছে। বিরোধী দল হওয়ার ফলে কি হয়েছে, তাদের যে প্রশিক্ষিত লোক থাকার কথা, তাদের যে যোগ্য লোকগুলো থাকার, সেটা নাই। আমি বিরোধী দলীয় নেতাকে দেখলাম কিছুক্ষণ আগে একটা ইয়েতে, ডিবেটে দেখলাম, ভিডিও দেখছিলাম, এই যে পার্লামেন্টে বিল পাশ হয়ে যাচ্ছে, হ্যাঁ না ভোট হবে এখন, এখন এসে বিরোধী দলীয় নেতা বলছে আপনি যদি আমাদেরকে যদি আরও একটু সময় দিতেন তাহলে আমরা এটা নিয়ে বিশ্লেষণ করতে পারতাম। তখন ইয়ে সালাউদ্দিন সাহেব উঠে দাঁড়াচ্ছে যে এটা এতদিন আগের বিল করা হয়েছে, সংশোধন করা হয়েছে, এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছে, এই মুহূর্তে কীভাবে এটা দেয়? তাহলে আপনি বুঝেন যে এদের সংসদীয় জ্ঞান কতটা শূন্যের মধ্যে। এবং এক সালাউদ্দিন আহমেদ, যাকে বলা হয় যে রয়ের এজেন্ট, ভারতে পালাইছিল, অমুক তমুক, যা ইচ্ছা তা, কারণ কি তাকে আসলে মানে কম্পিট করার, তাকে মানে ওভারকাম করার মতো তাদের কোনো শক্তিই নাই। আরেকটা শক্তিশালী এমপি আছে, আপনি তার কথা বললেন, পার্থের কথা জবাব দেওয়ার মতো এদের কোনো শক্তি নাই। তো কী করে, পার্থ যখন দাঁড়াচ্ছে তখন তাকে ভুয়া অমুক তমুক বলছে। এবং যে পার্থকে আমি দেখছি আগের সংসদে এরা প্রশংসায় ভরে যেত, পার্থ যখন সে আওয়ামী লীগের সমালোচনা করেছে, এখন পার্থকে গালাগালি করছে সোশ্যাল মিডিয়ার বট বাহিনী। উদ্দেশ্য কি? যেহেতু সে এখন জামাতের পক্ষে নাই। সেটাই। আমরা বিরতিতে যাওয়ার আগে লাস্ট একটা টপিক বলে তারপর বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আমরা আপনার জেল জীবনের গল্প, আপনার
ইরাকের গল্প, আপনার তালেবানদের ধরার এই গল্পগুলি নিয়ে আলাপ করব, ব্যক্তিগত কিছু কথাও আমরা জানবো। একটা কথা শুধু জানতে চাই, গতকালকে বিসিবিতে একটা ঘটনা ঘটলো। বুলবুল সাহেব, মানে ক্রিকেটার বুলবুল, সে হঠাৎ করে এসে দেখলেন যে তার পোস্ট নাই। তো এটা কি সে আগের সংস্কৃতির মতো হয়ে গেল না, যে একটা মানুষকে বিদায় দিতে হলো তো একটা সুন্দরভাবে বিদায় দেওয়া যায়, মানে বিদায়টা খুব একটা কেমন হয়ে গেল না এটা বর্তমান? আমার সঙ্গে তাদের দেখা হয়েছে দুইজনেরই। এই 5 তারিখে দেখা হয়েছে বুলবুলের সঙ্গে, আর ফারুক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। ফারুক ভাই যেভাবে বিদায় নিলেন, বুলবুল হঠাৎ করে এসে ফারুক ভাইকে বিদায় দিয়ে দিলেন। এখানে যেমন হয়েছিল ঠিক একই কাণ্ড ঘটেছে বুলবুলের ক্ষেত্রেও, যে বুলবুলকেও হঠাৎ করে বিদায় নিতে হচ্ছে তামিমের ক্ষেত্রে। তো এটা হচ্ছে সরকার যে নগ্ন হস্তক্ষেপ করে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর, সেটারই বহিঃপ্রকাশ। এবং এই নগ্ন হস্তক্ষেপটা যে এনসিপির যে নেতা ছিল, ওই যে কী নাম, ওর নাম আসিফ, সে যখন তো হলো, আপনার ক্রীড়ামন্ত্রী ছিল, তখনই এটা তছনছ করে দিয়ে গেছে, মানে ধ্বংস করে দিয়ে গেছে বিসিবিকে। ওই ধ্বংসের উপর থেকে এরা একটু ভালো করতে চাচ্ছিল, তেমন কোনো কিছু করতে পারে না। এখন নতুন করে ক্রীড়ামন্ত্রী এসছেন, ওনারা আবার চেষ্টা করছেন। এখন আমরা এখনই বলতে পারি না যে আসলে কতটুকু খারাপ হবে, কারণ যে প্রক্রিয়ায় ফারুক সাহেবকে সরানো হয়েছিল, সেই প্রক্রিয়ায় আবার বুলবুলকে সরানো হয়েছে। তার মানে এগুলো ধারাবাহিকতা। আজকে একটা পত্রিকায় দিয়েছে, হেডলাইন করেছে, খুব পছন্দ হয়েছে আমার। বলছে বিসিবিতে ছেলে খেলা চলছে। যে অনেক মন্ত্রীর ইয়েদের নেতাদের ছেলেরা ওইখানে আছে, অনেক এমপির এক মন্ত্রীর স্ত্রী আছে, তো এগুলোকে উদ্দেশ্য করে লিখেছিল। আমরা চাই যে এটা একটা বাংলাদেশের আজকে একটা প্রাণের খেলা হয়ে গেছে, বিশ্বে বাংলাদেশকে আজকে রিপ্রেজেন্ট করছে ক্রিকেট, আমাদের ক্রিকেট এবং এই সময় ছেলেরা। তো এই খেলাটাকে এটা নিয়ে আমরা যাতে ছেলে ওনারা খেলা ছেলে না খেলা খেলে না আমরা করে। সত্যি খেলাটা খেলতে চাই। ভালো লাগছে আপনার সাথে কথা বলতে। এখন একটা আপনার সমসাময়িক একটা গল্প শুনতে চাই আপনার কাছে জানতে, গল্প না, সত্যি গল্প, সত্যি ঘটনা। আপনার জেল জীবনের কিছু কথা শুনতে চাই। একটা কথা দিয়ে আমি শুরু করব, যেটা আমি খেয়াল করতাম যে আমি কিন্তু আপনার ফেসবুক ফলো করতাম, দেখতাম যে আপনি খাওয়ার ভিডিও দেন। তো এটা আমি আবার মাসুদ কামাল ভাইকে জিজ্ঞেস করছি। তো মাসুদ কামাল ভাই তো উনি তো খুব সরল মানুষ, খুব সৎ মানুষ। উনি বলে যে উনি ভিডিও করলে ওইখান থেকে ওনাকে ডলার দেয়, তা আপনাকে ডলার দিলে তো আপনিও করবেন। আপনি দেখবেন এখন একটা ভিডিও দিয়েছি, $43 দিয়েছে। তো বা একটা ছবি দিয়েছি, কালকে একটা ছবি দিয়েছি, ওটাও $45 দেখছি। তো আপনি দিবেন না কেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফেসবুকটা কি? আমি আমার ফেসবুকটা আমি যে অ্যাক্টিভিজমের জন্য তো রাখি না। ওটা আমার পেজ আছে। পেজে আমি কি করছি না করছি এগুলা, আমার টকশো, আপনার যে টকশো যাচ্ছে সেটাও আমার যে ফেসবুক পেজ আছে, সেটা আউটস্পোকেন আনিস আলমগীর, সেখানে আমি পোস্ট করব। কিন্তু আমার ফেসবুকটা হচ্ছে যে আমার বন্ধুবান্ধবদের সাথে আড্ডা, আমার বন্ধুবান্ধবদের সাথে আমার ফিলিংস শেয়ার করার জন্য। সেখানে আমার ২ টা জিনিস আমি দিই। একটা হচ্ছে ডিজিটাল ডায়েরি। এই শিরোনামে আমি আমার খাওয়া-দাওয়া, তারপর কোথাও বেড়াতে যাচ্ছি বা আমার জিমে যাচ্ছি, এগুলো দিই। আমার দৈনন্দিন কার্যক্রম। আমি আমি মনে করি যে আমি ডায়েরিটা আমি ডিজিটালি রাখছি এবং আমার ডায়েরিটা ফ্রি, এবং আপনি দেখতে পাচ্ছেন, খুলে দেখতে পাচ্ছেন আমি কি করছি না মানে করছি। নিহারি খেতে ভয় পান এখন? নেয়া রেখে আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আরেকটা জিনিস আমি দেখছি, ফিটনেস জার্নি, ওইটাও আমার ওইটার জন্যে দেওয়া। সো আমার ডিজিটাল ডায়েরিতে আমি কি করছি না করছি সেটা প্রদর্শন করতে গিয়ে যখন অন্য কারো মাথা ব্যথা হয়, সেটা হচ্ছে তাদের হীনমন্যতা, অথবা তারা আমাকে ফলো করছে ওই দিন থেকে, এর আগেরগুলো দেখে নাই। যে আপনি যে বিষয়টা তুলছেন যে হাদির গুলিবিদ্ধ হওয়ার দিনে, হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘন্টার মধ্যে আমি এটার প্রতিবাদ করেছি। হ্যাঁ, হ্যাঁ। তার ছবি দিয়ে প্রতিবাদ করেছি যে এটা ঠিক হয়নি। কিন্তু আমার মাথায় একটা জিনিস কোয়েশ্চেন করছিল, যেই ছেলেটাকে হাদি মারছে বলে তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা হলো, ওই ছেলে ২৫ লাখ টাকার চাঁদাবাজিতে তার কয়েকদিন আগে ধরা খেয়ে এবং জেল থেকে বের হয়ে এসছে। এবং আওয়ামী লীগ, সে যদি আওয়ামী লীগ হয়, তাহলে এই ইউনূসের আমলে কী করে সে চাঁদাবাজি করে? এটা আমার মাথায় ধরছিল, এবং এটা যে কোনো সাংবাদিক, যে কোনো বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষের তো মাথায় আসবে, এবং এটা তো পুলিশের মাথায়ও আসবে একই ঘটনা। যে এ তো কদিন আগে মুক্তি পাইল এবং সে কী করে আবার আওয়ামী লীগের নেতা? তাহলে এখানে ডালমে কুচকালা হয়। ডালমে কুচকালাটা কি আসলে, তো এটা এখনও জানি না। এটা কি তাকে এখন বলা হচ্ছে তাকে ডিপ স্টেটের লোকেরা মারছে। ডিপ স্টেটে বলতে পারছে তো গোয়েন্দারা মারছে বোধহয় মিন করছে তারা। সরকারের ভিতরে আর কোনো সরকার করছে কিনা, বা তার প্রতিপক্ষ করছে কিনা। তার প্রতিপক্ষ যে শুধু বিএনপি তা তো না, তার প্রতিপক্ষ তো জামাতও হতে পারে। জামাত ওইখান থেকে প্রার্থী দেওয়ার চিন্তা করছিল। এখন
কে তাকে আসলে মারছে সেটা জানি না, এবং আমি সেটা উন্মোচিত হতে বলছি। কিন্তু আমি নেহারি খেতে খেতে কেন এটা বললাম, সেই জন্য হচ্ছে এটা দোষ হয়ে গেছে। আরে বাবা, নেহারি তো সেই রাতে সবাই খেয়ে, কেউ না কেউ খেয়েছে, শুধু ওই ওই দোকানে শুধু আমি একা খেয়েছি? এবং তুমি বা অন্য কেউ না কিছু তো খেয়েছো। সে রাতে তুমি বিরিয়ানি খাও নাই? সেই রাতে কি নিষিদ্ধ করা হয়েছিল বিরিয়ানি? যে ঢাকা শহরে আজকে নিষিদ্ধ করা হলো বিরিয়ানি খাবে না। নেহারি খাওয়া নিয়ে ভয় পায় কিনা এটা জিজ্ঞেস করছেন। আমার অনেক ফলোয়ার এখন বলতেছে ভাই আমাদের নেহারি খাওয়ান, এবং আমার ১০ জন, আমার ৭-৮ জন ছিল, পরে এখন ১০ জন দেখতেছি, টোটাল আমার ১০ জন আইনজীবী আছে। সবাই বের হচ্ছে যে না আমিও তো ওইটা করছি, আমি ওইটা করেছি, এভাবে। এরা আমাকে ধরছে যে পয়সা আমরা দেবো, আপনি আমাদেরকে একদিন নেহারি খাওয়ান। তো 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 আইনজীবীদের নেহারি খাওয়ানো, ভক্তদের নেহারি খাওয়ানো, এটাই তো বিরাট যন্ত্রণা হয়ে যাচ্ছে। এবং সামনে দেখি নেহারি একদিন না একদিন তো খাবো। নেহারি আমি কি খাবো না খাবো সে সাথে অন্যের কি সম্পর্ক? আমি এগুলা তো, আমি মনে করি যে এগুলো ছোট লোকের মেন্টালিটি দেখা। আমি একটা টকশোতেই দেখেছিলাম আপনার যে সেখানে আপনি বলেছিলেন যে একটা খুব ছোট একটা ঘরের মধ্যে আপনার ৩০ জন ছিলেন। ওই এক্সপেরিয়েন্সটা একটু শুনতে চাই আমি। ও সেটা হলো, আমাকে যখন রিমান্ড শেষে যখন জেলে নেওয়া হলো, প্রথমে নেওয়া হলো কেরানীগঞ্জে। সেখানে আমি ১ রাত ছিলাম মেডিকেলে। তার পরের দিন আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হলো কাশিমপুর, যেটা গাজীপুরের একটা কারাগার। কাশিমপুর 2, ওইখানে ৪ টা আছে, ১, ২, ৩, ৪। আমাকে ২ নম্বর সেলে নেওয়া হলো, ওটা একটু বড়ই আছে। সেল না, ওটা মানে জেলখানায়। তো ২ নম্বর জেলখানায় আমাকে ১ম যেদিন নেওয়া হলো, এটা তো আমদানিতে নেওয়া হয়। আমদানিতে কি জঘন্য, এগুলো কি বর্ণনা দেওয়া যায় না। প্রায় শতাধিক লোক ছিল একটা রুমে। ওই যেটা ৩৫ জন থেকে ছিল, যে তার থেকে একটু বড় আরেকটা রুমে। সেখান থেকে আমাকে বলা হলো যে আমাকে আদালত ডিভিশন দিয়েছিল, কিন্তু তখন তারা ডিভিশন দিচ্ছে না। বলছে আমরা এখনই ডিভিশন দিতে পারছি না, এটার জন্য আবার ডিসির অনুমোদন লাগবে, হেন তেন এই সমস্তগুলো। ঠিক আছে, আমি তো আর এখানে প্রতিবাদ করতে পারি না কিছু। আমাকে নিয়ে যাওয়া হলো একটা মধুমতি বলে আরেকটা ওয়ার্ড আছে, ওয়ার্ড না, আরেকটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হলো। সেই বিল্ডিংয়ে ৩ তলায় একটা রুম দেওয়া হলো। ওই রুমটা আপনাদের এটার থেকে ডবল হবে। হ্যাঁ, এখানে ডবল বা আরেকটু বড় হবে, অর্ধেকের মতো বড় হবে। ৩৫ জন লোক। পরে শুনছি আমি চলে আসার পর এখানে আরও আসছে। এতগুলো লোক ছিল, এবং ইলিশ মাছের মতো করে ঘুমাইতে হইতো এক লোকগুলো।